বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত। দেশ ও জাতির মঙ্গল কামনা। এখানে ঈদের নামাজ পড়ছি, খুব ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। একটু কষ্ট হয়েছে, বাট এটা হচ্ছে যে প্রাপ্তিটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়। দেশে যেন শান্তি বিরাজ করে এবং আমরা মুসলমানরা সবাই যেন মিলামিশে চলতে পারি, হিন্দু মুসলমান সবাই মিলে চলতে পারি। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় পশু কোরবানি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম দিনে অনেকটাই অপসারণ করা হয়েছে রাজধানীর বর্জ্য। 48 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার করা হবে, জানালেন 2 মেয়র। সব বিভাগীয় শহরও পরিচ্ছন্ন। চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। মজুদ থাকা ও লবণের দাম বেড়ে যায় কারণ বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বললেন প্রধানমন্ত্রী, নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান। ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক স্বল্পতায় ব্যাহত হচ্ছে সেবা, অভিযোগ রোগীদের। কার্যক্রম স্বাভাবিক রয়েছে দাবি কর্তৃপক্ষের। এবং ঈদের আনন্দ বঞ্চিত গাজীপুরে ফয়েল কারখানায় লাগা আগুনে স্বজন হারাদের। এখনো খুঁজে ফিরছেন দেহাবশেষ, চলছে উদ্ধার কার্য। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকাল 8টা 5 মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে এতে অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। বৃষ্টি স্নাত ঈদের সকাল। ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ক্রমে রূপ নেয় অবিরাম বর্ষণে। তারপরও ঈদের প্রধান জামাতে অংশ নিতে উৎসাহের কমতি ছিল না মুসল্লিদের। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা ঈদগাহে হাজির হতে থাকেন দলে দলে। ঘণ্টাব্যাপী কিরাত ও বয়ান শেষে সকাল ঠিক 8টায় নামাজ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সামান্য পিছিয়ে জামাত দাঁড়ায় 8টা 5 মিনিটে। গতবারের মতো এবারও নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিচারপতিগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। ছিল নারীদের জন্য আলাদা ব্যবস্থা। নামাজের পর খুতবা শেষে দেশ জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া করছি যে সবাই যেন আজকে দিনের মতো আনন্দ উপভোগ সবসময় করতে পারে, এই দিনটার মতন দেশে যেন শান্তি বিরাজ করে এবং আমরা মুসলমানরা সবাই যেন মিলামিশে চলতে পারি, হিন্দু মুসলমান সবাই মিলে চলতে পারি। সবার সাথে নামাজ পড়েছি, ভালো লাগছে। এখানে ঈদের নামাজ পড়ছি, খুব ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। এরপর ভেদাভেদ ভুলে কোলাকুলি আর ঈদ কুশল বিনিময়ে মাতেন মুসল্লিরা। প্রতি বছর ঈদের এই প্রধান জামাতে যে বিশাল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার তা সম্ভব হয়নি। তারপরও এই নামাজে যারা অংশগ্রহণ করতে পেরেছেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছেন। বৃষ্টিতে ভিজে আসলে একটু কষ্ট হলো, তারপর আমি ভালো লাগতেছে। একটু কষ্ট হয়েছে, বাট এটা হচ্ছে যে প্রাপ্তিটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়। অনেক আশা প্রত্যাশা ছিল যে জাতীয় ঈদগাহে নামাজ পড়বো, যেখানে মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়ছে, তার সাথে নামাজ পড়ে নিজে খুশি। আজকে সিকিউরিটিরা আমাদের অনেক সন্তুষ্ট। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মতো দেশের প্রতিটি বিভাগীয় শহরে যথাযথ মর্যাদা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ উল আজহার জামাত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি ঈদগাহই ছিল মানুষের উপচে পড়া ভিড়। আমাদের ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল 8:45 নগরীর জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। কঠোর নিরাপত্তায় দেহতল্লাশির পর সবাইকে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়। এখানে অন্তত 50,000 মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মানুষের জন্য ঈদ যাতে আনন্দ বয়ে আনে তার জন্য আমাদের যার যার যেখানে দায়িত্বে আমরা আছি সেই দায়িত্ব পালন করা উচিত। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে সেটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এবং কামিয়াব করে। দেশব্যাপী জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার নিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন রংপুরের সাধারণ মানুষ। সকালে কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে এই জামাতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতির প্রতিটি মানুষের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আনন্দের হোক, সুখের হোক, এটা দোয়া করছে আল্লাহর কাছে। ফেনীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্য অনুযায়ী ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সকাল 8টায় শুরু হয় জামাতে 15,000-এর বেশি মুসল্লি অংশ নেন। সিলেটে অতিরিক্ত বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত সময়ের আগে ঈদ জামাতগুলো শেষ হয়ে যায়। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন সবাই। পশুত্বকে আমরা যাতে নিবারণ করতে পারি, দূর করতে পারি, সেজন্য আমরা কুরবানির মাধ্যমে একটা অনুশীলন করতেছি। আমার বাচ্চার লাগি, আমার দেশের লাগে প্রার্থনা করছি যে আমরা সুখে শান্তিতে থাকতাম পারি এই দেশ। বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাতের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে এবছর নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহেও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার জামাত হয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ঈদুল আজহার নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি বাড়লেও এবার বাদ সেধেছে বৃষ্টি। তার উপর আছে বর্ষার কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। নির্দিষ্ট স্থানে কোরবানি করতে না পারার কারণ হিসেবে উঠে এসেছে পর্যাপ্ত জায়গা আর প্রতিশ্রুত সরঞ্জামাদি না থাকা। কোরবানির ঈদের সকাল, ঈদের জামাত শেষ হতেই উচ্ছ্বাস আর আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। সব ছাপিয়ে আনন্দ ছুঁয়ে গেছে শিশু কিশোরদের সবচেয়ে বেশি। আমি আমার আম্মু, আমার দাদি দাদার সাথে এইটা করছি। গ্রাম এবং দেশের মধ্যে আনন্দের মধ্যে অনেক পার্থক্য। কাটাকাটি শেষ, এখন আমরা ভাগাভাগি করতেছি। সিটি কর্পোরেশন ময়লা ফেলানোর জন্য ভ্যাগ দিছে, এটা ওরাই পরিষ্কার করতেছে, এটা আমাদের কোনো ওই করতেছে না। তারপরেও পশু কোরবানির আনুষ্ঠানিকতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোতে অনেককেই দেখা গেছে পশু কোরবানি করতে। বৃষ্টির জন্য বেশ অসুবিধা হচ্ছে। এজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে একটি হল রুম আছে, হল রুমেই কোরবানি দিচ্ছে সবাই। এদিকে বৃষ্টি আর তার কারণে তৈরি হওয়া জলাবদ্ধতার কারণে অনেকে আবার নিজ বাসা, রাস্তা বা উন্মুক্ত স্থানে পশু কোরবানি করেছেন। গতকালই যার যার গরু কর্তাক হয়ে গেছে গা, সকালবেলা আইসা নামাজের পরে ইনশাল্লাহ গরু জব হয়ে গেছে গা। আবার নির্দিষ্ট স্থান ফাঁকা রেখেও অনেক এলাকায় দেখা গেছে রাস্তা জুড়ে কোরবানি করতে। সিটি কর্পোরেশন যে ঘোষণা দিচ্ছে যেভাবে করার কথা, সকাল থেকে যে বৃষ্টি, এই বৃষ্টিতে মানুষ সঠিক জায়গায় নিতে পারেনি। তাদের ব্যবস্থাটা অতটা ভালো ছিল না। যদি একটু তেরপাল দিয়ে করা হতো কিংবা যদি একটু বড় জায়গার মধ্যে তারা করতে পারতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। রাস্তা দোনো সাইডে প্রচুর পানি জমি রয়েছে, পানির জন্য গরু জবাই করতে পারতেছি না। অন্যদিকে বৃষ্টিতে যথাস্থানে আশানুরূপ পশু কোরবানি না হলেও বর্জ্য ব্যবস্থাপনার উপরে নজর রাখছেন জনপ্রতিনিধিরা। মাঠে ওই বৃষ্টির কারণে তারা আর ওইখানে কোরবানিটা দিতে পারছে না, কিন্তু যেগুলো আমরা রাস্তার মধ্যে কিছু জায়গায় করেছি ওইখানে তারা দিতে পারছে। আমরা একটু দ্রুত গতিতে এখন আরো একটু কাজের প্রভাবটা বেড়ে গেছে। কাউন্সিলর এবং আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে সবাই অলরেডি আছে। ঈদুল আজহা উপলক্ষে 3 দিন মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা এবং অলিতে গলিতে পড়ে আছে বর্জ্য, আবার কোথাও চলছে পরিচ্ছন্নতার কাজ। এসব খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর এলাকায় আছেন সহকর্মী তাফসির বাবু এবং হাজারীবাগে আছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির, হ্যাঁ মৌটুসি, আমরা দেখেছি ঢাকা উত্তরের বেশ কিছু পাড়া মহল্লাতে আমরা ঘুরেছি, তো দেখেছি মোটামুটি অধিকাংশ রাস্তায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কুরবানির যেসব বর্জ্য ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। এরপরও কিছু কিছু রাস্তায় আমরা কিন্তু ময়লা দেখেছি। যেমন আমি এখন রয়েছে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে। এখানে কিন্তু আমরা দেখছি যে দুটি বাড়ির সামনে কুরবানির যে বর্জ্য সেগুলো স্তূপ করে রাখা হয়েছে। কুরবানি দেওয়ার জন্য যেসব চাটাই ব্যবহার করা হয়েছিল সেগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে। এছাড়া পশুর যে খাদ্য, তারপরে নাড়ি ভুড়ির যে অবশিষ্টাংশ, সেরকম অনেক কিছু জিনিসই এখানে রাখা হয়েছে।
যদিও এটি আসলে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা দেখেছি যে এর প্রায় 300 গজ দূরেই অর্থাৎ একেবারে কাছেই কিন্তু সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান যেখান থেকে আসলে ভ্যানে করে সিটি কর্পোরেশন ময়লা নিয়ে যায় সেই জায়গাটি কিন্তু যে কোনোভাবেই হোক তাদের হয়তো নজরে এড়িয়ে গেছে বিষয়টি। তবে এই রোডের আশেপাশে যেসব বাড়ি ঘর যেসব বাড়ি রয়েছে বিল্ডিং রয়েছে সেগুলোর সামনে কিন্তু আমরা দেখেছি যে একেবারে পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে সাফ করে রাখা হয়েছে। অবশ্য একই সাথে বলতে হয় যে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে আমরা দেখেছি যে মোটামুটি রক্ত সহ যেসব ছোটখাটো আবর্জনা থাকার কথা সেগুলো কিন্তু এমনিতেই ধুয়ে মুছে গেছে, আর বাকিগুলো আসলে বাড়িওয়ালারা নিজেদের চেষ্টাতেই পরিষ্কার করে দিয়েছেন। আর সিটি কর্পোরেশন আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রতিদিনই তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন এবং ঈদের সময় তারা ধারণা করছেন যে প্রতিদিন প্রায় 6000 বর্জ্য এখানে উৎপন্ন হয়। এই বর্জ্যগুলো তারা আসলে দিনের বর্জ্য দিনেই সরিয়ে ফেলবেন। আর আমরা দেখছি যে প্রতিটি রাস্তাতেই সিটি কর্পোরেশনের যেসব ভ্যান রয়েছে সেই ভ্যানগুলো কিন্তু এভাবে ময়লা আবর্জনা নিয়ে কিন্তু তাদের যে ডাম্পিং স্টেশন সেগুলোতে চলে যাচ্ছে ময়লা আবর্জনা নিয়ে। তো আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, কয়েকটি জায়গায় কিছু কিছু ময়লা আবর্জনা আমরা পড়ে থাকতে দেখেছি। কর্মকর্তারা বলছেন যে এগুলো অল্প সময়ের মধ্যেই তারা সরিয়ে ফেলবেন। তো এই ছিল মোহাম্মদপুর থেকে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামিম, তার কাছ থেকে সেখানকার আবর্জনা পরিচ্ছন্নতার খবর। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনাকে এবং দর্শকদেরকে কিন্তু ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো তাফসির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেমনটি আপনি বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারীবাগ এলাকায়। এখানে যদি আপনাকে আমি একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন সরঞ্জামাদির মাধ্যমে কিন্তু এখন কিন্তু যেই বর্জ্য অপসারণের কাজ কিন্তু পুরোদমে চলছে। এখন আসলে যে রাস্তাঘাটের যে অলিগলিতে যেই বর্জ্যগুলো আসলে ছিল সেগুলো আসলে এক জায়গায় করে বিভিন্ন জায়গায় জমা করা হয়েছে এবং সেখান থেকে আসলে বিভিন্ন পে লোডার, বিভিন্ন ডাম্পিং মেশিন এবং বিভিন্ন রকম খোলা যে ট্রাকে, সেই খোলা ট্রাকে কিন্তু এখন বর্জ্য আসলে অপসারিত হচ্ছে। আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের একটা খবর বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারিত হবে। এই 48 ঘন্টা কিন্তু আগামী পরশুদিন অর্থাৎ আগামী পরশুদিন কিন্তু দুপুর 12টার মধ্যে শেষ হচ্ছে। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু আশাবাদী এবং তারা কাজ করছেন 48 ঘন্টার মধ্যে। তারা বলছেন যে তারা এই বর্জ্য অপসারিত করবেন। তো বিভিন্ন রকম সরঞ্জামা দিয়ে এখানে আসলে নিয়ে আসা হয়েছে। এখানে আসলে সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে সিটি কর্পোরেশনে, সেগুলো আসলে ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি এখানে প্রায় 8000 কর্মী আসলে এখানে পরিচ্ছন্নতা কর্মী আসলে কাজ করছেন এই বর্জ্য অপসারণের জন্য। আপনি জানেন যে এখানে বিভিন্ন রকম পে লোডার মেশিন, টয়ার ডোজার, ডাম্পার, কন্টেনার ক্যারিয়ার, খোলা ট্রাক, পাশাপাশি যে দেশীয় যেই আমাদের যেইগুলো রয়েছে ঝাড়ু, বেলচা, কোদাল, এগুলো আসলে সব নেওয়া হয়েছে। পাশাপাশি আসলে নগরবাসীকে বিভিন্ন ব্যাগ সরবরাহ করা হয়েছে এই বর্জ্য অপসারণের জন্য। প্রায় 2,10,000 ব্যাগ কিন্তু সরবরাহ করা হয়েছে। তো এছাড়া বলা যায় যে এবং এই পানি দিয়ে ধুয়ে দেওয়ার জন্য 9টি ট্রাক, পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা ওয়াসার পক্ষ থেকে এবং নৌবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন রকম মেশিনও নিয়ে আসা হয়েছে। পানি ধুয়ে দেওয়ার জন্য বিভিন্ন ট্রাকও এখানে বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে মেয়র মহোদয়ের যেই আহ্বানটি করেছেন নগরবাসীকে, যে তারা যেন নগরবাসীর জন্য একসাথে আসলে ঝাঁপিয়ে পড়েন। একা আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা আসলে সম্ভব না। নগরবাসী যদি তাদের শহর পরিচ্ছন্ন রাখেন, নগরবাসী যদি তারা যেই আসলে রাস্তাঘাটে চলাফেরা করেন, যে রাস্তা দিয়ে তারা প্রতিদিন কর্মস্থলে যান এবং বাড়ি ফেরেন, ঠিক তাদেরই যে শহর, তাদেরই যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট কিন্তু তারা আসলে পরিচ্ছন্ন করবেন। অর্থাৎ নগরবাসী তথা সিটি কর্পোরেশন সমন্বিত উদ্যোগে আসলে এই শহর পরিষ্কার হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তো চলে যাচ্ছি স্টুডিওতে। এই ছিল আমার কাছে বর্জ্য অপসারণের সবশেষ খবর। দর্শক, মোহাম্মদপুর এলাকা থেকে তাফসির বাবু এবং হাজারীবাগ এলাকা থেকে সহকর্মী তোহা খান তামিম আমাদেরকে জানাচ্ছিলেন কোরবানির পর পশুর বর্জ্য অপসারণের খবরাখবর। এদিকে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। রাজধানীতে নিয়মিত ও অনিয়মিত প্রায় 20,000 কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়। দুপুরে রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কাজের উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন আবারও জানান 48 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। অপরদিকে রাজধানীর উত্তরায় বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করে একই প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
আমরা প্রেস কনফারেন্স করেছি যে 48 ঘন্টার মধ্যে এটা সমাপ্ত হবে। এই 48 ঘন্টা এখনো শুরু হয়নি, তবে তার আগেই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এর চারপাশে দেখেন, যতটুকু চোখ পড়ছে এই জায়গা কালকে খুবই অপরিষ্কার ছিল, কালকে হাঁটতে পারতেন এর মাঝখান দিয়ে, আজকে এখনই পরিষ্কার। 48 ঘন্টার মধ্যে এই শহরকে ইনশাল্লাহ পরিষ্কার করব। পশুর হাটের বর্জ্য থেকে নিয়ে শুরু করে কুরবানির যে বর্জ্য রয়েছে সমস্ত বর্জ্য আশা করি আমরা ইনশাল্লাহ 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করব। সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। দূষণমুক্ত রাখতে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে দেশের 11টি সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কারের কাজ করছে। প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেছেন সাধারণ মানুষ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির পরপরই চট্টগ্রামের 41টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে প্রায় 2000 কর্মী। সিটি কর্পোরেশনের নির্ধারিত 370টি স্থানের বাইরেও বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হয়। ওয়াগন, পেলোডার, ড্রাম ট্রাক ও পানির ভাউচার সহ 180টি গাড়ি দিয়ে বর্জ্য অপসারণ করা হয়। আমাদের শহরকে রাখবো দূষণ মুক্ত, এই স্লোগানের মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ব্যক্তি উদ্যোগেই বর্জ্য পরিষ্কার করেছেন নগরবাসী। নগরীর 27টি ওয়ার্ডে স্থান নির্ধারিত থাকলেও অধিকাংশ কোরবানি দেয়া হয় মানুষের বাসাবাড়ির সামনেই। তবে নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেন তারা। বাসায় কুরবানি দিয়েছি, যা রক্ত ছিল সব আমরা সাফ করে ফেলছি। যেহেতু সিটিটা আমাদের নিজেদের সিটি কর্পোরেশন, কাজে এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এদিকে বিকেলের মধ্যেই বরিশাল শহর ও আশপাশের প্রায় 100% বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর 30টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নগরবাসীও এই কাজে অংশ নেন। শিরিন আক্তার, সময় সংবাদ। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। চামড়া মজুত থাকা ও লবণের দাম বেড়ে যাওয়াকেই কারণ বলছেন তারা। আর বৃষ্টিতে ভেজা চামড়া নির্দিষ্ট সময়ে লবণ মাখানো না হলে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে লাভের আশায় বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়ছেন মৌসুমী ব্যবসায়ীরা। বছর জুড়ে পশুর চামড়া কিনলেও প্রায় 60% চামড়া কোরবানির ঈদে কিনে থাকেন এ খাতের ব্যবসায়ীরা। ঈদুল আজহা বড় একটি মৌসুম হওয়ায় মূল ব্যবসায়ীদের পাশাপাশি এ সময় চামড়া ব্যবসায় জড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণীর মানুষ। আর কেউ যাতে লোকসানের শিকার না হন সেজন্য প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার বা ট্যানারি মালিকরা। তবে বিগত 4 বছরের মধ্যে চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে, কিন্তু চামড়া মজুত থাকা ও লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া কিনতে অনেকটাই অনিৎসাহী ব্যবসায়ীরা। বৃষ্টি অনেক বড় বাধা, গরম অনেক বড় বাধা, লবণ 1400 টাকা আজকে পর্যন্ত। এটা শেষ কি হয় কিছুই বলা যাচ্ছে না। গত বছরের চামড়া এই স্টকে রয়ে গেছে, যার কারণে চামড়ার দাম ডাউন। এখানে মালের দাম বেশি, ওইখানে মালের দাম কম, মাল কিনি না। এদিকে পাড়া মহল্লা থেকে প্রতি পিস চামড়া 1000 থেকে 1500 টাকায় কিনে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মহল্লার মধ্যে সরকার নির্ধারিত দামে কেনা হলেও তাদের থেকে ব্যবসায়ীরা সেই দামে কিনছেন না। মাথা সরকার ব্যাপার আছে, এই জন্য আমরা একটু দাম দিয়ে কেনার চেষ্টা করি। এভারেজ হয়তো মনে করেন 1200, কোনটা 1000, কোনটা 1500, ওইভাবে কিনতেছি। মহল্লা অবস্থায় যে মালটা নিছি এই মালটা তো এই জায়গায় রেট পাইতাছি না। টানারির যেইভাবে রেট দিছে সেই রেটটা তো পাইতাছি না, তো রেট অন্যরকম বলতেছে ভাই। যদি লবণের দাম কম থাকতো মানুষ চামড়ার দামটা আরো বাড়তি থাকতো। 1700 টাকা পিস কিনে বলে যে 1200, 1300, 1500। টানারিওয়ালারা বলতেছে সিন্ডিকেট করছে এরা। তবে এ খাত সংশ্লিষ্টরা বলছেন অধিক লাভের আশায় কিছুটা প্রতিযোগিতা করে চামড়া কিনে থাকে এসব মৌসুমী ব্যবসায়ী। এক্ষেত্রে পণ্যের গুণগত মান দেখে কেনার পরামর্শ তাদের। বর্তমান আলুওয়ালা, পটলওয়ালা যারা আছে, যারা নাকি বছরে হঠাৎ করে আসে চামড়া কিনতে, ওনারা তো এটা ফুড সম্বন্ধে কিছু জানে না ভাই। চামড়ার ব্যবসা এক্সপার্ট যারা, অভিজ্ঞতা যাদের আছে তারা করতে পারবে। গ্রামের চামড়া, শহরের চামড়া কত কিনা হবে, লবণ যার চামড়া কত কিনা হবে, সবই তো বলা হয়েছে। বৃষ্টিতে ভেজা এসব চামড়া নির্দিষ্ট সময়ে লবণ মাখানো না হলে চামড়ার বড় একটি অংশ নষ্টের আশঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর চামড়া আসতে শুরু করেছে আড়তগুলোতে। দর্শক, এই মুহূর্তে রাজধানী পোস্তায় আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক, সায়েন্স ল্যাবে আছেন তরিকুল ইসলাম সৌরভ এবং চট্টগ্রামের চৌমুহনী এলাকায় আছেন সহকর্মী কমল দে। চামড়া আসার খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি আশিকের কাছে। আশিক, এই যে পোস্তা চামড়ার আরো যে এলাকাটি রয়েছে, আসলে সেই এলাকাটি কিন্তু আধা ঘন্টার যে ব্যবধানে কিন্তু এখন চরম ব্যস্ততাময় একটা এলাকা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আমি আপনাদের অর্থাৎ দর্শকদের যেটি দেখাতে পারি সেটি হচ্ছে এখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই যে স্থানীয় অর্থাৎ
যে মৌসুমী ক্রেতারা ছিল তারা কিন্তু সংগ্রহ করে চামড়া কিন্তু এই আড়তটিতে নিয়ে এসেছেন। এবং আমরা আগের যে সংবাদে যেমনটি দেখিয়েছিলাম ঠিক একইভাবে এখন যেরকম দেখাতে পারি যে এই যে সমগ্র এলাকাটি কিন্তু চামড়া বোঝাই গাড়িতে পরিপূর্ণ, অর্থাৎ একের পর এক চামড়া বোঝাই গাড়ি কিন্তু এই আড়তে প্রবেশ করছে। এবং ধারাবাহিকভাবে আমরা যেটা লক্ষ্য করেছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে যেটা জেনেছি, আসলে মৌসুমী ক্রেতা অর্থাৎ যারা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে এখানে এসেছেন তাদের কিন্তু অভিযোগ রয়েছে তারা আসলে যে দামে চামড়া সংগ্রহ করে আসলে এই এলাকাটিতে নিয়ে এসেছেন অর্থাৎ এই আড়তে নিয়ে এসেছেন তারা কিন্তু সেই দামে আসলে চামড়া বিক্রয় করতে পারছেন না। অন্যদিকে যারা এখানে সেই চামড়া কেনার জন্য বসেছেন অর্থাৎ আড়তদাররা, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন অর্থাৎ তারা বেশি দামে চামড়া সংগ্রহ করেছেন কিন্তু সেই বেশি দামে কিন্তু তাদের কাছ থেকে চামড়া নিতে পারছেন না, কারণ সরকারের যে দাম নির্ধারণ করে দেয়া তাদেরকে সে দামেই চামড়া নিতে হচ্ছে। ফলে যে মৌসুমী ক্রেতারা আসলে আপনার চামড়া সংগ্রহ করেছিলেন বিভিন্ন এলাকা থেকে, আসলে তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন তারা কিন্তু সেই দামেই কিন্তু চামড়া সংগ্রহ করেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু এখন সেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে আরো জানিয়েছেন তাদের যদি আসলে এখানে একটা যে সমন্বয়হীনতা, তারা আমাদেরকে সেই সমন্বয়হীনতার কথা জানিয়েছেন, যে সমন্বয়হীনতার কারণে কিন্তু তাদেরকে একটা বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখানে কিন্তু এরই মধ্যে কয়েক লক্ষ চামড়া কিন্তু এরই মধ্যে চলে এসেছে আসলে, এবং রাত যত গভীর হচ্ছে ঠিক একইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চামড়া আসবেন বলে এখানকার যে আড়তদাররা তারা আমাদেরকে জানিয়েছে। তো রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ, আমরা আসলে সেখানকার সর্বশেষ চামড়ার বাজারের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, সেখানকার কি পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজধানীর বৃহত্তম বাজার পোস্তার খবরাখবর, এবং আমি এখানে রয়েছি সায়েন্স ল্যাবের এই মোড়ে। এখানেও কিন্তু অস্থায়ীভাবে প্রতি বছরের মতো এবারও কিন্তু এই চামড়ার বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর পরিমাণ চামড়ার স্তূপ এখানে রয়েছে, এবং সেই চামড়া এখন পর্যন্ত বিক্রি চলছে। দুপুরের পর থেকে এটা শুরু হলেও এখনো কিন্তু চলছে। আপনার একটা কথা বলে রাখি প্রথমত, যে এইরকম কোরবানির উৎসবের এই আনন্দের ক্ষণে কিন্তু আমাদের অর্থনৈতিক উৎসবও শুরু হয়ে যায়, এবং এই যে চামড়া প্রতি বাংলাদেশের চামড়ার শিল্পের মূল চাহিদার 50%-ও বেশি এই কোরবানির সময় কিন্তু চাহিদা পূরণ হয়ে থাকে। এই কারণে কিন্তু প্রতি বছর এই সময়টিতে এসে চামড়ার নিয়ে বেশি আলোচনা হয়, এবং এবারও সেই আলোচনাটি রয়েছে। সায়েন্স ল্যাবের এই মোড়টিতে প্রতি বছরই বাজার বসে, এবং এবারও বসেন। মৌসুমী ক্রেতা বিক্রেতারা এখানে আসেন, এবং আপনারা জানেন যে এখানে মূলত মৌসুমী যারা বিক্রেতা তারা আসেন, এবং তারা কিন্তু প্রান্তিক বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে এখানে নিয়ে আসেন এবং বিক্রি করার চেষ্টা করেন। এখানের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে আজকের তারা যে দামে কিনেছেন সে দামটা এখন পর্যন্ত তারা পাচ্ছেন না, কিন্তু এখন পর্যন্ত কোনো সংকটও খুব একটি নেই। এখানে দুই একজন যারা রয়েছেন তারা বলছেন যে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রান্তিকভাবে যারা নিয়ে এসেছেন মৌসুমী বিক্রেতারা, কিন্তু অন্য যারা রয়েছেন কিছু বলছেন যে না ঠিক আছে। এছাড়া আপনি জেনে থাকবেন যে সরকার মূলত এবার হচ্ছে যে প্রতি বর্গ ফুট চামড়ার দাম 50 টাকা করে নির্ধারণ করে দিয়েছিল। সে নির্ধারণের বাইরেও কিন্তু এখানে কেনাকাটা করছেন, এবং তারা বলছেন যে প্রান্তিকভাবে ওইরকম বর্গ ফুট ধরে গরুর চামড়া কেনা যায় না বলে তারা আসলে এবার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর লবণের যে সংকট, এখানে আজকে মূলত সেই সংকট নেই, তবে কালকে সেটা হতে পারে। এছাড়া আপনি জেনে থাকেন সারা দেশেই কিন্তু কোরবানির এই চামড়ার বেচা বিক্রি হয়। আজ এখন আমাদের চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী কমল দেব, আমরা চলে যাব সেখানকার খবরাখবর জানতে। ধন্যবাদ সৌরভ। মধ্যসূত্রভোগীদের কারসাজির কবলে পরে বন্ধন নগরী চট্টগ্রামে চামড়া বেচাকেনা স্থবিরতা বিরাজ করছে। দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পেরিয়ে গেল, 5 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল, কিন্তু আমরা দেখেছি হাজার হাজার পিস চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে, এবং যারা কাঁচা আড়ত বা চামড়া ব্যবসায়ী কিংবা আড়তদার যারা রয়েছে তারা কিন্তু চামড়া কিনতে আসছে না। এর ফলে কিন্তু এই যে চট্টগ্রামে যে এই সবচেয়ে বড় কাঁচা চামড়ার যে খুচরা বাজার নগরীর যে আগ্রাবাদ চৌমুহনী এলাকার পাশাপাশি অন্যান্য যে বাজারগুলো সবগুলো বাজারে কিন্তু একই অবস্থা, অর্থাৎ এরকম হাজার হাজার পিস চামড়া নিয়ে অপেক্ষা করছে যারা মৌসুমী বিক্রেতা রয়েছে তারা। আপনি জানেন যে মৌসুমী যারা বিক্রেতা রয়েছে তারা মূলত পাড়া মহল্লা থেকে এইসব চামড়া কিনে আনে, চামড়া কিনে আনার পর তারা খুচরা যেগুলো বাজার রয়েছে সেই খুচরা বাজারে নিয়ে আসে, আর এই খুচরা বাজার থেকে কিনে নিয়ে যায় মূলত যারা আড়তদার রয়েছে
তারা, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো আড়তদার এখন পর্যন্ত এখানে এসে পৌঁছেনি। আমরা দেখতে পাচ্ছি একজন আড়তদার আছেন মাত্র, যিনি কাঁচা চামড়ার ব্যবসা করেন, সেরকম যেখানে শত শত কাঁচা চামড়ার ব্যবসা, অর্থাৎ সমিতির 12 জন সদস্য রয়েছে, সেখানে মাত্র আমরা একজন সদস্যকে দেখতে পাচ্ছি যিনি চামড়া কিনতে আসছেন। তা যারা খুচরা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করছেন যে এখানে একটা সিন্ডিকেট ব্যবসায়ীর কবলে পড়েছে বলে আমরা তারা জানতে পারি। তারা অভিযোগ করছে, তারা বলছেন তারা প্রতি চামড়া কিনেছেন 1200 থেকে বা 1000 থেকে 1200 টাকায়, কিন্তু তাদের চামড়া সে চামড়া মূল্যায়ন হচ্ছে এখন 500 থেকে 700 টাকা ধরে চামড়া মূল্যায়ন হচ্ছে। অর্থাৎ তারা এখন ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বলে তারাও চামড়া বিক্রি করছেন না। অপরদিকে যারা চামড়া কেনার কথা, যেসব আড়তদার রয়েছেন তারাও কিন্তু চামড়া কিনতে আসছেন না। আর এই অবস্থার মধ্যে আমরা দেখেছি নগরের যেসব কাঁচা চামড়া বাজার রয়েছে, খুচরা বাজার, সবগুলি বাজার আমরা দেখেছি কিন্তু এরকম শত শত হাজার হাজার পিস চামড়া অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ বলা যায় যে স্থবিরতা, সে স্থবির কতক্ষণ থাকে তা দেখতে হবে, কারণ আপনি জানেন যে গরু কাটার 5 থেকে 6 ঘন্টার মধ্যে তা লবণ দিয়ে সংরক্ষণ করতে না হলে এই চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাঁচা চামড়ার বাজার থেকে সর্বশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে কোরবানির পর কোরবানির সেই পশুর চামড়াগুলো ইতিমধ্যেই আড়তগুলোতে আসতে শুরু করেছিল, এবং সেই সবশেষ খবরাখবর পোস্তা থেকে জানানোর জন্য আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক, সায়েন্স ল্যাব থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম সৌরভ, এবং চট্টগ্রামের চৌমুহনী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সন্ধ্যার সময় আরো থাকছে। এবারও ঈদ আনন্দ আসেনি ভোলার মেঘনাপাড়ের জেলেপল্লীতে। ইলিশ ধরা পড়ায় সংসারের অভাব কিছুটা কমলেও সচ্ছলতা ফেরেনি পশু কোরবানি দেওয়ার মতো। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অভিভাবক সহ দেশের সব মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী, বিচারক, কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদুল আজহার সকালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দুয়ার। তাই দিনমজুর, শ্রমজীবী, পেশাজীবী থেকে শুরু করে কূটনীতিক, বিচারপতি নির্বিশেষে সবাই গণভবনে হাজির হন প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানাতে। বেলা 10টা থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময় পর্ব। সারিবদ্ধ হয়ে একে একে সবাই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা ইসলাম ধর্ম সমর্থন করে না। যারা নিরীহ মানুষকে মারে তারা কখনো কোনো ধর্মে বিশ্বাস করতে পারে না, আর ইসলাম ধর্মে তো নাই। নিরীহ মানুষ হত্যা করা এটা তো মানবতা বিরোধী কাজ, আর এই নিরীহ মানুষকে হত্যা করে কেউ বেঁচে দিতে পারে না। সকলের কাছে আমার এই আহ্বান থাকবে, যার যার কর্মস্থলে প্রত্যেকেই যেন এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সম্প্রতি গাজীপুরে ট্যাম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কারখানায় দাহ্য পদার্থ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে শিল্প মালিকদের। যারাই যখন যে কোনো কারখানা তৈরি করবেন, শিল্প কলকারখানা করবেন, ফ্যাক্টরি করবেন, অবশ্যই সেখানে দাহ্য পদার্থ থাকে, তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়গুলি ইতিমধ্যে আমি শিল্পমন্ত্রীকে বলছি সারা বাংলাদেশে এই ধরনের যেখানে যেখানে আছে সেগুলি লক্ষ্য করতে এবং যথাযথভাবে ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায়। এ সময় আসন্ন জাতিসংঘ সফর নিয়ে দেশবাসীর কাছে দোয়া চান শেখ হাসিনা। দোয়া চাই, কারণ জাতিসংঘ সম্মেলন শুরু হতে যাচ্ছে, আমি আগামীকালই বিদেশে যাচ্ছি। পরে বিচারপতি ও কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে। সবার সুস্বাস্থ্য কামনা করে রাষ্ট্রপতি দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন। সকল মুসলিম ভাই বোনদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কুরবানি আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে গড়ে উঠে পরস্পরের প্রতি সহমর্মিতা। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়।
সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মেই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। তাই ধর্মের অবজ্ঞা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। ঈদের দিনেও সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। রোগীর স্বজনরা ডাক্তার স্বল্পতার কথা বলেও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে দাবি কর্তব্যরত চিকিৎসকদের। এদিকে টঙ্গীর ট্যাম্পাকো কারখানার দগ্ধদের স্বজনদের এবারের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। ঈদের দিন সকাল 9:30 ঢাকা মেডিকেলের দৃশ্য এটি। সারা দেশ যেখানে ঈদ উদযাপনে ব্যস্ত, সেখানে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের চিকিৎসাপত্র দেখে ওষুধ দিচ্ছেন কর্তব্যরত নার্স ও ডাক্তাররা। খোঁজ নিচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীদের, আর এই কাজ আনন্দ নিয়েই করছেন বলে জানান তারা। এই যে অসুস্থ মানুষরা, এরাও তো এখানে বসে ঈদ পালন করছে, এদের সাথে থেকে আমার কাছে খুব বেটার ফিল করছি। আমরা চেষ্টা করছি রোগীদের যতটুকু সার্ভিস আমাদের পক্ষে সম্ভব দেওয়ার আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। ঈদের সময়ের দুর্ঘটনাগুলো আসলে বেশি ঘটে, দেখা যায় অসাবধানতাবশত গরুর হাট থেকে ইনজুরিগুলো আসে বা এমনিতেও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীগুলো আসে, তো ওগুলো ম্যানেজমেন্টের জন্য তো 24 ঘন্টায় খোলা থাকতে হয়। পরিবারের সব সদস্যদের একসঙ্গে নিয়ে ঈদ আনন্দ করা হচ্ছে না চিকিৎসাধীন রোগী ও স্বজনদের, তাই কিছুটা মন খারাপ তাদের। সবাই নিয়ে আমি আনন্দ করে ঈদ করবো, আর আজকে আবার হাসপাতালে ডাক্তার না যাওয়া নেই, দেখতেছে করতেছে চিকিৎসা অজ্ঞান অবস্থা আছে। বাবা কিডনি পেশেন্ট, মেডিকেলে ভর্তি করিয়েছি। আমরা নামাজ পড়েই এখানে খাবার নিয়ে আসছি বাবার জন্য। এদিকে টঙ্গীর টাম্পাকো কারখানায় দগ্ধ 5 জন এখনো ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। কারখানা পড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দ আজ তাদের কাছে ফিকে হয়ে গেছে। ঈদ মনে হচ্ছে না, এমন একবারে খারাপ সময় যাচ্ছে। বাড়িতে আমি থাকতাম, তাই এখানে তো এখন ঈদ কে করবে, ঈদের আমার ফ্যামিলি সহ এখানে চলে আসলাম। ঈদের বন্ধে 3 দিনই রোস্টার অনুযায়ী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদ আনন্দে মেতেছেন ক্রিকেটাররাও। নড়াইলে অধিনায়ক মাশরাফি ও মাগুরায় সাকিবের ঈদ উদযাপন। গাজীপুরে টাম্পাকো ফয়েল কারখানায় লাগা আগুনের 4র্থ দিনেও পাওয়া যায়নি নিখোঁজদের দেহাবশেষ। তবে যথারীতি চলছে উদ্ধার কাজ। কারখানার সামনে স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনদের। সবারই আশা যদি পাওয়া যায় হারানো মানুষটির সন্ধান। প্রিয় মানুষটির কথা হয়তো আর শোনা হবে না, তাকানো হবে না চোখের দিকেও, কিন্তু প্রতীক্ষা যেন শেষ হতে চায় না। কারণ বেতন বোনাস নিয়ে বাড়ি ফেরার অপেক্ষারত শ্রমিকরা আর ঘরে ফেরেনি, ঘরে ফেরা হবে না কখনো। এখন আমার হাজবেন্ডকে আমি পাইনি, আমি আমার হাজবেন্ডকে চাই, জীবিত এবং মৃত যেটাই পাবে সেটা আমার কাছে আমার দিতে হবে আমার হাজবেন্ডকে, আমি আর কিছু চাই না। যেই মুহূর্তে মানুষ পাড়ি জমায় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ম্লান হয়ে গেছে বহু পরিবারের ঈদ আনন্দ। আর আজ ঈদের এই দিনে উদ্ধার কর্মীদের উদ্ধার কাজে তৎপরতা যেন সান্ত্বনা দিচ্ছে স্বজনহারা সেই সব মানুষদের। আমার ভাইকে এখনো নিখোঁজ আছে, তার খোঁজের জন্যই মূলত আমরা এখানে রাত দিন এদের সাথে কাজ করে যাচ্ছি। যদি তার লাশটা পাই। 4 লাইনে 25 জন উদ্ধারকর্মী অন্যান্য দিনের মতো মঙ্গলবারও সকাল 9টা থেকে ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত। বৃষ্টি আর থেমে থেমে বের হওয়া ধোঁয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজের স্বাভাবিক গতি। উৎসবকে ত্যাগ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী বাহিনী তারা আপ্রাণ চেষ্টা করতেছে এই উদ্ধার কাজ এবং অগ্নি নির্বাপন শেষ করার জন্য। 10 তারিখের অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত 33 জন নিহত হয়েছেন, আহত 10 আর নিখোঁজ রয়েছেন 34 জন। বিথি হক, সময় সংবাদ, গাজীপুর। অন্য বছরের মতো এবারও ঈদ আনন্দ আসেনি ভোলার মেঘনা পাড়ের জেলে পল্লীগুলোতে। চলতি মৌসুমে ইলিশ ধরা পড়ায় সংসারের অভাব কিছুটা কমলেও পশু কোরবানি দেওয়ার মতো স্বচ্ছলতা ফিরে আসেনি। তাই বছরের অন্য দিনগুলোর মতো কেটেছে ঈদুল আজহার দিনটিও। এসব মানুষের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সদর উপজেলার কোরারহাট সংলগ্ন জেলেপল্লীর বাসিন্দা রাহিমা বেগম। এলাকার মানুষ যখন ঈদের নামাজ শেষে বাড়ি ফিরছেন, রাহেলার স্বামী মোহাম্মদ আলম তখনও মেঘনায় মাছ ধরছেন, আর শিশু সন্তানকে নিয়ে নদীর পাড়ে অপেক্ষার প্রহর গুনছেন রহিমা। স্বামী আলম মাছ ধরে ফিরলে তবেই পরিবারের খাবার জুটবে। রাহেলাদের মতো একই অবস্থা ওই পল্লীর অনেক পরিবারের। ঈদের সকালে অল্প সংখ্যক পরিবারে রুটি সেমাই করতে দেখা গেছে। পশু কোরবানি আর ছেলে মেয়েদের নতুন পোশাকের আবদার পূরণ করতে না পারলেও ইলিশ ধরা পড়ায় দুবেলা খেতে পারছে, এতেই সন্তুষ্ট অনেকেই। আমার স্বামী বাজার নদীর গেছে, ছেলে মেয়ে কাঁদতেছে টিয়ার লেগিয়া, দিতে পারি না, এই জন্য গাম পারাইছি। ঈদের দিন না কিছু বসো কিনতে পারি না, মাইসে যদি দেয় খাইতে আর নাইলে না। নতুন জামা কাপড় কিনতে পারি নাই, পুরো জামা কাপড় দিয়ে ঈদ করতেছে। কোরবানিও দিতে পারি নাই, কামারে যাই করছি দেনা ফেনা রয়ে গেছি। ছোট ভাই বোন দিতে পারি, 5টা টাকাতে দিব, সেই তৌফিক নাই। ঈদ উপলক্ষে সরকারিভাবে দেয়া সাহায্য যথেষ্ট নয় বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। তাদের আরো কিছু সহযোগিতা হইলে হয়তো তারা একটু আনন্দ করতে পারতো, যেহেতু তারা অসহায় জেলে। জেলার 20 লাখ মানুষের মধ্যে 2 লক্ষাধিক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, ভোলা। কোরবানির ঈদ উদযাপনে বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়ে গেছেন। যারা রাজধানীতে ঈদ উদযাপন করছেন তারা ফাঁকা ঢাকার সুযোগে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে নানা বয়সীরা এখানে এসেছেন। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে উঠেছেন তারা। তবে বাদ সেধেছে বৃষ্টি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির কারণে বিনোদন কেন্দ্রগুলোতে অন্যান্য বারের তুলনায় ভিড় কম লক্ষ্য করা গেছে। অনেক ভালো লাগছে, এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম, সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। যারা ঢাকার মানে বসবাসকারী, হাতিরঝিলে না আসলে আসলে ঈদটা তেমন একটা মনে হয় না। ফ্যামিলির সাথে একটু খোলামেলা হাওয়া বাতাস অনুভব করার জন্য বা অন্যরকম একটা ফিলিং। খুব ভালো লাগতেছে, সারাদিন আজকে খুব ভালো আনন্দ করলাম, সবার সাথে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল টাইমটা ঘুরতে আসলাম। ক্রিকেটারদের ঈদ উদযাপনের খবর। কদিন বাদেই আফগানিস্তান আর এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এর আগে ঈদের ছুটি কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। সবাই গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ উদযাপনের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার ঈদুল আজহা উদযাপন করেছেন নড়াইলে। বাবা গোলাম মর্তুজা, পুত্র সাহেল বিন মর্তুজা, কন্যা হুমায়রা, ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সহ পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি। নামাজ শেষে আত্মীয় স্বজন, বন্ধু ও এলাকাবাসীর সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন টাইগার অধিনায়ক। বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বগুড়ার মাটিডালিতে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। নামাজ শেষে ছোট বড় সবার সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এ সময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন সিরিজগুলোতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। শুধু পরিবার না, এখানে আমাদের আত্মীয় স্বজন, এখানে আরো বড় গুরুজনরা আছেন, তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন। সামনে আমাদের অনেক খেলা আছে, তো ইনশাল্লাহ যেন আমরা ভালো মতো খেলতে পারি ইনশাল্লাহ। এদিকে মাগুরার নোমানী ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে গেল ঈদ দেশে উদযাপন করতে পারেননি সাকিব। তবে এবার ছুটি পেয়ে মাগুরা গেছেন এই অলরাউন্ডার। বাবা হবার পর এবারই প্রথম মেয়ে অব্রির সাথে ঈদ উদযাপন করেছেন সাকিব। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শহরের সবচেয়ে বড় ঈদের জামাতে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আশা করি এই ঈদ সবার অনেক আনন্দে এবং পরিবারের সাথে ভালোভাবে কাটবে। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকুন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন। কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুস্তাফিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। দেশ ও জাতির মঙ্গল কামনা, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় পশু কোরবানি।
প্রথম দিনে অনেকটাই অপসারণ করা হয়েছে রাজধানীর বর্জ্য। 48 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার করা হবে, জানালেন 2 মেয়র। সব বিভাগীয় শহরও পরিচ্ছন্ন। চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। মজুদ থাকা ও লবণের দাম বেড়ে যাওয়াই কারণ, বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বললেন প্রধানমন্ত্রী, নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান। এবং ঈদের আনন্দ বঞ্চিত গাজীপুরে ফয়েল কারখানায় লাগা আগুনে স্বজন হারানোদের এখনো খুঁজে ফিরছেন দেহাবশেষ, চলছে উদ্ধার কাজও। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।